আমি বিনোদদার কাছে আসছি। নিঃসন্দেহে বিনোদদা, দেবজিৎ যেটা একটা পয়েন্ট বললেন সহমত যে আমরা কেন গুরুত্ব দেব, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিতর্কগুলো, এই যে কোয়েশ্চেন মার্ক, যে কোনো জায়গাতে কোনো জিনিসের কোনো উদ্দেশ্য, কোনো ইতিহাস, কোনো এজেন্ডা বা কোনো রকমের কর্মসূচির ক্ষেত্রে একটা যদি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেওয়া যায়, মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অনেক সহজ একটা জাতিকে গুলিয়ে দেওয়া। এবং সেটা যখন তাদের তরফ থেকে আসে, যারা একটা সময় সরকার চালিয়েছে, পাঠ্যপুস্তক বানিয়েছে, সিলেবাস বানিয়েছে, তাদের সিলেবাস থেকে পড়ে কয়েক প্রজন্ম আজকে ঘুরে বেড়াচ্ছে, এখন তারা বুঝতে পারছেন একটু একটু করে যে আমরা যা পড়েছি ভুল পড়েছি। তাই আজকেও যখন এই এত কিছু হচ্ছে, সেই সময় তো একটা কোয়েশ্চেন মার্ক, একটা যোগ, যেটা আমাদের ভারতের, প্রাচীন ভারতের সংস্কৃতির সঙ্গে রয়েছে। আজকে আমরা বলছি ইন্টারন্যাশনাল যোগা ডে, কারণ ভারত থেকে নিয়ে এটাকে গোটা বিশ্বে এখন যোগার সেন্টার তৈরি হয়ে গিয়েছে। কি করে নামাজের সঙ্গে যোগাকে একসারিতে রাখা যায়, কি করে কোর্টে গিয়ে একজন আইনজীবী সওয়াল করে যখন বলেন যেটা সায়েন্টিফিক নয়, মানে মানুষের মনের মধ্যে আরও একটা আনসায়েন্টিফিক তত্ত্বকে জোর করে ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। এখন মিডিয়া রয়েছে, কথা বলা যায়, অপশন রয়েছে, তাই মানুষ হয়তো এগুলোকে এত সহজে এই ফাঁদে পড়বেন না, কিন্তু চেষ্টা তো হচ্ছে বিনায়কদা। দিব্যেন্দু পালিতের একটি গল্পের একটি পংক্তি ছিল, আত্মসম্মান বাদ গেলে মানুষের কি থাকে বলতে পারো? যাকে জিজ্ঞেস করা হয়েছিল সে একটা উত্তর দিয়েছিল, আত্মসম্মান ছাড়া আর বাকি সব কিছু। তো এই যে দেবাশিসদা যে কথাটা বললেন যে হিন্দুত্ব বা এই গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু, এই যে 7টি নদী দিয়ে আমাদের প্রাচীন মুনি ঋষিরা ভারতকে বেঁধে দিয়ে গেছেন। ভারতকে কিন্তু 1947 সালে ভারতের সৃষ্টি হয়নি, ভারতের সৃষ্টিটা কিন্তু হয়েছে হাজার হাজার বছর আগে। এবং পাকিস্তান বা বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়, নয়, নয়। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ভারতের ভূখণ্ড থেকে লুট করে নেওয়া জমি। এইগুলো ভোলানোর জন্যেই এই ন্যারেটিভ। আমাদের যখন ছোটবেলা ছিল তখন রেডিওতে, তোমার ছোটবেলাতেও এতে থাকবে, খবর হতো, গুরুত্বপূর্ণ খবর, আমরা খবর মনে রাখিনি, কিন্তু আমরা গল্প দাদুর আসরগুলো মনে রাখতাম। আজকে যারা খবর তৈরি করতে পারছে না, এই খবর তৈরি করার মতো ভোট শতাংশ যাদের নেই, তারা কিন্তু নিরলসভাবে একটা গল্প দাদুর আসর চালিয়ে যাচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি করে যাচ্ছে, যে ন্যারেটিভটা আগামী প্রজন্মের, আগামী দিনের ছেলে মেয়েদের মাথাটা এমনভাবে চিবিয়ে খাওয়া যেতে পারে যাতে তারা সত্যিই মনে করতে পারে যে একজন মানুষ যার কাছে কাজী নজরুল ইসলাম যার শরণাপন্ন হয়েছিলেন, তিনি কোনো তথাকথিত সেকুলার লিবারেল প্রোগ্রেসিভের কাছে যাননি, কোনো সেকুলার লিবারেল প্রোগ্রেসিভকে বলেননি আপনার পাদপদ্মে কোটি কোটি প্রণাম, কোনো সেকুলার লিবারেল তাকে নিজের পকেট থেকে বের করে 5টি টাকা দেননি। কাজী নজরুল ইসলাম যাকে সার্টিফিকেট দিচ্ছেন, তার এখানেই শেষ নয়, যে মানুষটি শ্রীলঙ্কা থেকে বৌদ্ধ ধর্মের পবিত্রতম স্মারক নিজের মাথায় করে এনে মহাবোধি সোসাইটিতে রেখেছিলেন, তাকে প্রমাণ করবে যে সে ছিল সংকীর্ণ, সে ছিল সাম্প্রদায়িক, সে ছিল, আমি আগেও এটাতে বলেছিলাম, সবকিছু করতে পারে, এটাই গল্প দাদুর আসর। বলাগড় জিরাটের একজন বিরাট ভূসম্পত্তির অধিকারী সম্পন্ন পরিবারের একজন মানুষ, তার উদ্বাস্তু বাঙালদের জন্য এত কান্না কোথায় ছিল? কেন কাঁদার দরকার ছিল? মেঘনাথ সাহার বাড়ি ঢাকায়, মেঘনাথ সাহার কান্না আমি বুঝতে পারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কী দরকার ছিল? তিনি যে মহাপ্রাণ সেইটা স্বীকার করতে পারে না বলেই এই গল্পটা। আজকে নতুন কি হচ্ছে যে উনি 58 জনের একজন, উনি 58 জনের একজন, তাই সই। যখন ওনার 100 বছর হলো, তখন একটি সভা কোনো গলির মোড়ে ওনাকে সম্মান জানিয়ে করা হয়েছে, একটি সভা। আমি কালকেও কথা প্রসঙ্গে যা বলেছিলাম, আজকেও সেটা রিপিট না করে পারছি না। ঠিক যেরকম 30,000 আজাদ হিন্দ ফৌজের সৈন্য যখন মণিপুরে ঢুকছে, তখন 30,000 সৈন্যের নাম আমাদের মনে নেই, কারণ ওই 30,000 সৈন্যের বুকে আগুন হয়ে জ্বলছে একজনই, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। তেমনি এই 58 জন যে ভোট দিয়েছিল বাংলাকে বাঁচাতে, ওই 57 জনের মধ্যেই শ্যামাপ্রসাদ তার সেই দীপ্ত চেতনাকে জ্বালিয়ে দিতে পেরেছিলেন যে এই ভোটটি দিলে তুমি বাঁচবে। স্টালিনের যে সমস্ত বক্তৃতাগুলো লিখে দিতেন একজন, মানে স্টালিনের একজন অন্যতম তাত্ত্বিক নেতা ছিলেন বুখারিন, তাকে
ঢুকিয়ে দেওয়া হয়েছিল গুলাগে, মেরে দেওয়া হয়েছিল অসংখ্যকে। সতীর্থকে মারার রাজনীতিতে যারা বিশ্বাস করে না, তারা কাউকে বাদ দেওয়ার রাজনীতিতে বিশ্বাস কিন্তু করে। এটাও তো ঠিক, যদি সোমনাথ চ্যাটার্জির আমি পিতা ছিলেন বলতে একদম, তাকে পর্যন্ত অস্বীকার করা। পিতাকে অস্বীকার করবে, বাবার এটা ভূমিকা। আমার বক্তব্য হচ্ছে প্রথমত হচ্ছে 20 জুন দিনটাকে সামনে আনাই হলো না। যখন দেখা যাচ্ছে কি আর আটকানোর উপায় নেই, তখন একটা ভুল অন্য ন্যারেটিভ সামনে দাঁড় করিয়ে দেওয়া। আমি গতকালও বলেছি, আজও বলেছি, যদি সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন তাহলে ফোটাফুটির তো প্রশ্নই উঠতো না। ততক্ষণে তো জিন্না নেহেরুর সেটিং সিদ্ধান্ত হয়ে গিয়েছে, দেশভাগ হয়ে গেছে, সুরাবর্দিন লাফাচ্ছেন যে তিনি একটা পুরো পাকিস্তান গোটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তার হ্যাঁ, একটা মিথ্যা আমি আজকে এখানে বাস্ট করতে চাই। এই যে সারাক্ষণ ওরা বলে না বাম থেকে রাম, বাম থেকে রাম, বাম থেকে রাম, এটা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাগুলোর একটা। যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হত্যা না করা হতো, আমি হত্যাটাই বলবো, তার ওই রহস্যজনক মৃত্যু, তাহলে বাংলার যে উদ্বাস্তু ভোট ব্যাংকের জোরে কমিউনিস্ট পার্টি এখানে শাসন ক্ষমতায় এসছে, সেই উদ্বাস্তু ভোট ব্যাংক সম্পূর্ণভাবে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। তা নইলে 1952 সালের ভোটে দক্ষিণ কলকাতা থেকে শ্যামাপ্রসাদ জিততেন না, কোনো কমিউনিস্ট নেতা জিততেন। শ্যামাপ্রসাদকে মেরে ফেলার পরে সেই দিগ্ভ্রান্ত উদ্বাস্তু জনতা, তারা আর কোথাও কাউকে না পেয়ে তারা এই কমিউনিস্ট পার্টির শরণাপন্ন হন। এটা ভুলে গিয়ে যে পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে কাদের বলা। শ্যামাপ্রসাদ যখন বেঁচে ছিলেন তখন এই তাই জন্য ভোটটা কিন্তু বাম থেকে রামে যায়নি, ভোটটা আসলে রাম থেকে বামে এসেছিল। আসলে রামের ভোট, না আমি বলছি সেই জন্যই বোধহয় এগুলো আমাদের সিলেবাসে ছিল না কখনো। দেবাশিসদা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।